বলতে বলতে ওর চোখ পড়ল তীব্রর দিকে। সরু চোখ মুখ দেখে নুহার অভিব্যক্তি পাল্টে যায়। চড়া কণ্ঠ মুহূর্তেই মিনমিন করে বলে, আসলে আসলে পুষ্পিতা তো আমার ছোটবেলার বন্ধু। ওর নামে কেউ খারাপ কিছু বললে আমি এখনো নিতে পারি না। নাহিদ দমল না, পাল্টা উত্তর দিল, তোমার বন্ধুকে সামান্য স্বার্থপর বলা এত রাগ করে গেলে? আর সে যে আমার বন্ধুর এই অবস্থা করে গেছে সেটা কিছু না? নুহা জবাব দিতে চাইল, এর আগেই থামিয়ে দিল মুশফিক। আরে তোরা বিয়ের দিনেও ঝগড়া করছিস, মানুষ কি ভাববে? যা হয়েছে হয়ে গেছে, ছাড় না। নাহিদ শ্বাস নিল, বলল, সব কথা বাদ। এখন আইনত যেহেতু এই ফ্ল্যাটের মালিক পুষ্পিতা, সেই ঠিক করুক ওর ফ্ল্যাট ও কি করবে। মিরাজ শুধারো। নুহা জিভে ঠোঁট ভেজালো, বলল, জানি না, আমার সাথে তো যোগাযোগ নেই। সালমানটি জানিয়েছেন বোধহয়। এত ব্যস্ততার মধ্যে শোনা হয়নি। বিয়ে শেষে জেনে নেব। আর আন্টি এখানে আসার আগেই বলে দিয়েছিলেন উনি এলে পুষ্পিতাকে নিয়ে প্রশ্ন করা যাবে না। তাই এসব নিয়ে আমিও আর ঘাটাইনি। নুহা দেখল তীব্র এখনো ভ্রু কুচকে চেয়ে, যাতে কিছু বোঝাতে চাওয়ার চেষ্টা। মেয়েটা অপ্রতিভ হলো, টেনে হিচড়ে হেসে বলল, এভাবে কি দেখছেন ভাইয়া? তীব্র অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, ছোট করে বলে, কিছু না। তখনই স্টেজে বরকনের ডাক পড়ল। আত্মীয়রা সবাই ছবি তুলতে চাইছেন। নাহিদ প্রস্তাব রাখলো, বিটু চল ছবি তুলি। তোরা যা। ছেলেটা একটু মন খারাপ করলেও গাইগুই করলো না। তীব্র যেখানে এসেছে এই ঢের। নুহা আগে আগে চলে গেল। ও রওনা করলো বাকিদের নিয়ে। তীব্র তখন একা, চুপচাপ গিয়ে একটা টেবিল বেছে বসল সে। মাথা নুয়ে থম ধরে থাকলো কিছুক্ষণ। পুষ্পিতার নাম সবকিছু থেকে যত পালাতে চায়, ততই সামনে আসে কেন? ও চায় না ওই মেয়েকে মনে করতে। কেন চাইবে? ওর ভালোবাসায় তো কোনো খাত ছিল না। কাঙালের মতো নিজের সবটা লুটিয়ে ওই মেয়েকে ভালোবেসেছিল তীব্র। যে বিশ্বাসের যোগ্য নয় তাকে জায়গা দিয়েছিল বুকে। তীব্রর ফের অতীত মনে পড়ল। পুষ্পিতার ছুটে এসে জড়িয়ে ধরা চিত্র ভাসল চোখের কোণায়। নয়ন জলে উপচে পড়া মায়াবিনীর অতরে। এতটা বেইমানি পোষা ছিল? যে মেয়েকে তীব্র কোনোদিন একটু উঁচু আওয়াজে কথা বলতে শোনেনি, রেগে গিয়ে আঘাত করে কাউকে কিছু বলতে দেখেনি, ওই ফুলের মতো নির্মল মেয়ের ভেতর এতটা প্রতারণা, এতটা। কিছু মুহূর্ত কাটলো, তারপর আচমকা একটা হাট্টাগুট্টা ছেড়ে দৌড়ে এসে সামনে দাঁড়ায়। খানিকক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বলে, বিড্ডু ভাইয়া না? তীব্র চোখ তুলে চাইল। কিশোরের পানের চেয়ে ভাঁজ বসল কপালে। কে? আমি রাহাত। নাম বলে আলোর মতন হাসলো ছেলেটা। তীব্র বিস্ময় নিয়ে আপাদমস্তক দেখল তার। 2.5 বছরের বেশি সময়ে শরীরই গরম বলতে গেছে বেশ। লম্বা হয়েছে, হালকা দাড়ি উঠেছে মুখে। কলেজে পড়ার দিন সন্নিকটে প্রায়। গলার স্বর সেই আগের মতোই তুলতুলে নেই। তীব্র পাশের চেয়ার দেখিয়ে বলল, বসো। ঝটপট বসল রাহাত। চোখে মুখে আনন্দের সীমা নেই। খুশিতে হইচই বাঁধিয়ে বলল, আপনার সাথে দেখা হবে আমি তো ভাবতেই পারিনি। কি যে ভালো লাগছে জানেন। আমি আবার নতুন স্কুল গিয়েও আপনার কথা সবার কাছে বলেছি। তীব্র হাসল না বোধ হয়। মুখের বেশি একই রকম টান টান দেখানো। যে বছর তার জীবন থেকে সুখ খুইয়ে যায়, সে বছরে খোরশেদ পরিবার নিয়ে সিলেট বদলি হন। আর সেটাও তীব্র সিঙ্গাপুর থেকে আসার আগে। সুস্থ হওয়ার পর তীব্র কি বসেছিল? হদিস নেওয়ার তাগিদে ঠিকই পৌঁছে গেছিল সেথায়। পাছে পুষ্পিতা ওখানে থাকে। একবার ওই মেয়ের মুখোমুখি হওয়া যে তীব্রর ভীষণ প্রয়োজন, কিন্তু পায়নি। তীব্র সব রকম সোর্স লাগিয়েও খবর নিয়েছিল যে বিল্ডিংয়ে রাহাতরা নতুন ভাড়া উঠেছে, সেখানে পুষ্পিতার চিহ্নও নেই। কি ভাবছেন? তীব্র মাথা নাড়ল, বোঝালো কিছু না। ওর কাঁধে হাত রেখে বলল, অনেক বড় হয়ে গেছো, আমি কিন্তু প্রথমে চিনতে পারিনি। আপনাকেও একদম চেনা যাচ্ছিল না। আমি তাও বুঝেছি কিভাবে জানেন? ওই ভাইয়াদের দেখে আর আপনার হাঁটা চলা দেখে। অনেকক্ষণ ধরে দূর থেকে খেয়াল করছিলাম তো। তীব্রর অন্তপটে উসখুসের চাপ বাড়ো হঠাৎ। প্রবল ঘৃণা বৃতৃষ্ণায় নিঃশেষ হওয়া সত্ত্বেও জিভ খসে বেরিয়ে এলো। পুষ্পিতার কি খবর? ওর বরের কি নাম? রাহাতের হাসিটা চট করে মুছে গেল অমনি। চোর চোর দীর্ঘ ছাপ বসল মুখে। আমতা আমতা করে বলল, ভালো। তীব্র সন্দেহ হলো, সতর্ক কণ্ঠে বলল, তুমি কি কিছু লুকাচ্ছ? না মানে? তীব্র তড়িৎ বাহু চেপে ধরল ওর। গলার জোর বাড়িয়ে বলল, কি হয়েছে বলো আমাকে।
তুমি কি কিছু জানো? রাহাত ঢোক গিলেই চারিদিকে দেখলো, ভয় ভয়ে খুঁজলো মাকে, কণ্ঠে ত্রাস। আম্মু বলেছিল এখানে এসে চুপ করে থাকতে, এসব বললে মেরেই ফেলবে। তীব্রর আগ্রহ বাড়ল, প্রগাঢ় হলো সন্দিহান চাউনি, আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না, আমি কাউকে কিচ্ছু বলবো না। কি হয়েছে? পুষ্পিতা কোথায়? রাহাত খুব মন খারাপ নিয়ে বলল, আমি জানি না, আব্বুর সাথে আমাদের যোগাযোগ হয় না। তীব্র যেন আকাশ থেকে পড়ল, কপাল গুটিয়ে গেল তড়িৎ। যোগাযোগ হয় না কেন? জানি না, আম্মু করতে দেন না। আমি তো শেষ আব্বুকে হাসপাতালে দেখেছিলাম, সেই যে আপনাদের অ্যাক্সিডেন্ট হলো তারপরের দিন আব্বুকে এখানকার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তারপর বাবা এসে আমাকে বাড়ি নিয়ে গেলেন, আর আম্মু ফিরলেন কিছুদিন পর। আমি তো ছোট, তাই আমাকে কেউ কিছু বলেনি, আমার সামনে কখনো কিছু আলোচনাও করেনি। তবে একদিন জিজ্ঞেস করলে আম্মু বলেন ছোট বোর বিয়ে হয়ে গেছে। আর তারপর তো আম্মু আমাকে বোর্ডিংয়ে দিয়ে দেন। ওখানকার নিয়ম, পড়াশোনা সব কিছুর এত প্রেশার, আমি আর বাইরে কোনো কিছুতে মনোযোগ দিতে পারিনি। তবে আব্বুকে আমার এখনো খুব মনে পড়ে, জানেন। রাহাত দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু আশ্চর্য বনে চেয়ে রইল তীব্র। কথাগুলোর কেমন গুড়িয়ে গেল সব। নুহা যে বলেছিল পুষ্পিতাকে ওর মনি বাসায় নিয়ে গেছে, তাহলে রাহাত বলছে কেন শেষ হাসপাতালে দেখেছিল? আর বিয়ের কথা রাহাত জানে না কেন? পুষ্পিতার স্বামী, শ্বশুরবাড়ি এইসবই বা চেনে না কেন? ওর মা কেন পুষ্পিতার সাথে কাউকে যোগাযোগ করতে দিচ্ছে না? তীব্র উদ্বিগ্ন হলো ফিরতি প্রশ্ন ছুটতেই। পূর্বেই পকেট হতে রাহাদের স্মার্টফোন বাজে, বের করে স্ক্রিনে চোখ বোলায় সে, ব্যস্ত হয়ে বলে, আমার দাদু ফোন করেছেন, আম্মুকে দিয়ে আসি। এটা কার ফোন? এমনিতে আম্মুর, কিন্তু আমার কাছেই থাকে। আম্মুর আর একটা আলাদা ফোন আছে, স্মার্টফোনে তেমন একটা কমফোর্টেবল না, তো তাই আমি যাই। হ্যাঁ। রাহাত ওঠে, ছুটে গেল, রেখে গেল বিভ্রমে লুটপাট হওয়া তীব্রকে। পুষ্পিতার কথা রাহাত কিছু জানে না, এখানেই যেন সব প্রশ্ন, সব কথা এসে জট পাকিয়ে যাচ্ছে। সময় শেষে তীব্রর মনে হলো কেউ একজন মিথ্যে বলছে ওকে, কিন্তু কে? নুহা? হতে পারে নুহা পুরো সত্য বলেনি। তীব্রর কানে বাজল নাহিদের কথায় নুহার বিরোধাভাসের দৃশ্য। কেমন জোর গলায় বলল না, পুষ্পিতা স্বার্থপর নয়। তারপর মাথা নাড়ল সে, না না, নুহা কেন মিথ্যে বলবে? যে মেয়ে ওর আসল পরিচয় জেনেও কাউকে বলেনি, সে এত বড় একটা ইস্যু নিয়ে মিথ্যে বলবে না? তাহলে কে মিথ্যে বলছে? রাহাত? হয়তো সে মায়ের শেখানো বুলি আউড়ে দিয়ে গেল, কিন্তু মুখ দেখে তো মনে হয়নি মিথ্যে বলেছে। নাকি অন্য কেউ মিথ্যে বলছে এখানে? তীব্রর ভেতরটা অজানা এক ত্রাসে ছটফট করে উঠল, মাথার নিউরনগুলো দাপিয়ে বেড়ালো ক্রমশ। সালমা কথা শেষ করলেন, ফিরে চাইতে নুহা সামনে এসে দাঁড়ায়। ওকে দেখে হাসলেন তিনি। বিয়ের কোণে এখানে কিছু বলবি? খেয়েছো তুমি? না, আসলে ভাবলাম আয়েশা আপার সাথেই বসবো। আঙ্কেল, মিথিলাপু, কেউ যে এলো না? তোর আঙ্কেলের যা ব্যবস্থা, আর মিথিলার ও বিয়ের পর কোথাও যেতে চায় না। নুহা মুচকি হেসে বলল, আপু ভালো আছে এখন? সালমা হাসি হাসি মুখ করে বললেন, হ্যাঁ, মেয়েটা খুব বদলে গেছে জানিস। 5 ওয়াক্ত নামাজ পড়ে এখন, রোজা রাখে। সেই জিন্স টপ পরা মেয়েটা মাথায় ঘোমটা ছাড়া কোথাও বের হয় না। নতুন করে আবারও পড়াশোনা ধরেছে। ওর শ্বশুর বাড়ি তো আমাদের বাসা থেকে কাছেই একদম, প্রতি সপ্তাহে সপ্তাহে দেখা করতে আসে। নুহা হাসলো, স্বস্তি পেলেও মিথিলার কথা জেনে। সেদিন নাহিদের জবাবগুলো হয়তো একটু বেশি বুকে বিধিয়ে নিয়েছিল। এতটা পরিবর্তন কি সেজন্যই? কথা বলার মাঝে ওপাশ হতে ডাকলো নাহিদ। নুহা, এদিকে এসো। সাড়া দিতে চপল পায়ে ছুটল তরুণী। সালমা ঠায় দাঁড়িয়ে রইলেন। তৎক্ষণাৎ মনে হলো কেউ যেন দেখছে, বড় তীক্ষ্ণ সেই তাকানো। ভদ্রমহিলা চারপাশে চাইলেন, হাতের ছোট্ট বাটন ফোনটা ভাইব্রেটের শব্দ তুলল সহসা। ত্রস্ত কিছু সচেতন হয়ে দাঁড়ালেন তিনি, ফের চারপাশ দেখে রওনা করলেন কোথাও। সালমা নিরিবিলি এক কোণায় এসে থেমেছেন, আওয়াজ ভীষণ নিচু, খুব আস্তে আস্তে বলছেন, জ্বর এসেছে? এ বাবা, এখন আবার জ্বর? ওষুধ খেয়েছিস? ঠিক আছে ঠিক আছে, আমি কালই আসবো। একটু থেমে বললেন, কথা বলবি? কিন্তু ও যা ব্যস্ত, এ ডাকছে ও ডাকছে, আমার সাথেও 2 মিনিট কথা বলার সময় পাচ্ছে না। তার ওপর এত মানুষ এখানে, ফোন টোন কোথায় রেখেছে কে জানে।
আমি পরে কথা বলিয়ে দেব, কেমন? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, সব ছবি দেখাবো। আর তুই এত কথা না বলে বিশ্রাম নে তো, আমি কালই আসছি। সালমা লাইন কেটে আবার ভিড়ভাট্টায় ফিরলেন, অথচ পিলারের আড়ালে দাঁড়িয়ে থাকা চওড়া দেহটা তার নজরেই পড়েনি। তীব্রর ইগল চোখ গুটিয়ে বসেছে, ভেতরটা ধকধক করছে দুরূহ সংকেতের তোড়ে। সে শক্ত হাত মুঠো করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর চট করে এদিক ওদিক দেখলো। দূরের রাহাতকে হাত তুলে ডাকতে দৌড়ে এলো সে। হ্যাঁ ভাইয়া। একটা কাজ করতে বললে পারবে? ভাবনা চিন্তা ছাড়াই মাথা নাড়ল রাহাত। যে লোকটা ওর এত পছন্দের, সে কাজ দিলে পারবে না? তীব্র সাথে সাথেই বলল, তোমার মায়ের হাতের ফোনটা আমার চাই। রাহাত চমকায়, কিছু বলতে নিলেই তীব্র আটকে দিল পরের কথায়। জাস্ট 5 মিনিটের জন্য। কিন্তু আম্মু ওটা কাজ ছাড়া করেন না, আমি চাইলে দেবে না, বকবে। কিছু একটা করে নিয়ে এসো প্লিজ রাহাত, ফর মি প্লিজ। তীব্রর চোখে অনুনয়, কথাতেও তাই। এত দাপুটে মানুষের এত নরম অনুরোধ রাহাত ফেলতে পারে? দ্বিধাদ্বন্দ্ব চেপে মাথা ঝাঁকালো সে। প্রখর চিন্তায় ডুবে পা বাড়ায় ওদিকে। ততক্ষণে স্টেজে বিয়ে পড়ানোর পালা শুরু হয়েছে। কাজী সাহেব উঠতে গোটা কয়েক অতিথি মিলে জায়গা ঘিরে ফেললেন। পিছনে শেষে শাড়ির চেয়ারটায় বসে রয়েছেন সালমা। মুঠোফোন কাঁধে ব্যাগে ভরতেই রাহাত থামলো স্থানে। কি করে যে ফোনটা হাতাবে? একদিন এমনি ধরেছিল, তাতেই যা বকা বকেছিল আম্মু। কি এক মুসিবতে পড়লো শেষমেশ। হঠাৎ চোখ গেল আয়েশা স্টেজ থেকে নেমে ওয়াশরুমের দিকে যাচ্ছেন। তারপর একটা বুদ্ধি পেল রাহাত। হন্তদন্ত পায়ে এসে দাঁড়ালো মায়ের সামনে, কণ্ঠে উদ্বেগ নিয়ে বলল, আম্মু তুমি এখানে বসে আছো, ওদিকে আয়শা আন্টি ওয়াশরুমের ওখানটায় একা একা দাঁড়িয়ে কাঁদছেন। এরকম হলে তো অসুস্থ হয়ে পড়বে, একটু গিয়ে সামলে ওনাকে। সালমা তড়াক করে উঠে দাঁড়ালেন। সে কি, আমি এক্ষুনি যাচ্ছি। যাও যাও, তাড়াতাড়ি যাও। সালমা অত শত ভাবলেন না, ব্যাগ ট্যাগ ফেলে ছুটলেন সে পথে। সঙ্গে সঙ্গে ফোনটা ছু মেরে নিয়েই উড়াল দিল রাহাত। তীব্র আঙুলে কপাল ঘষতে ঘষতেই পায়চারি করছিল, থামলো ওকে দেখে। পেয়েছো? রাহাত ফোন বাড়িয়ে দেয়, বুকে ঘন ঘন শ্বাস, হাঁপাতে হাঁপাতেই বলে, মিথ্যে বলে সরেছে, জানতে পারলে আমার পিঠের সাল তুলে ফেলবে। কিন্তু এটা দিয়ে আপনি কি করবেন? তীব্র কথা খরচ করলো না, শশাব্যস্ত ফোন নিয়ে সাথে সাথে কল লিস্টে ঢুকলো। সবার উপর জলজল করছে একটা আনসেফ নাম্বার, যে নাম্বার সে চেনে না, অথচ অহেতুক কেমন শুকিয়ে এরও গরবিল। মরুর চেয়েও ভয়ানক চির ধরল বুকে। তীব্র কম্পিত আঙুল চালিয়ে কল দিল নম্বরটায়। রিং হতেই ফোন কানে গুঁজল। কল রিসিভ হলো সেকেন্ড কয়েক পর। হাওয়ার তালে দুলতে দুলতে ভেসে এলো সেই রিন রিনের স্বর। হ্যাঁ মনি, বলো। পরিষ্কার আকাশের সাথে মিতালির সুর তুলে দাঁড়িয়ে নীলাচল। শহরের অদূরে শৈলপ্রপাতের স্বচ্ছ জল অবিরাম ধারায় বইছে। শীতের স্বল্প কুয়াশা চিরে খুঁড়ে শির উঁচানো সূর্যের সোনালি আভায় চকচকে চারিপাশ। টিলার উপর সিমেন্টের বাড়িটা বেশ উজ্জ্বল সেই আলোয়। বিছানার এক কোণে মুখ ভার করে বসে আছেন সালমা। পৌঁছেছেন প্রায় অনেকটা সময়ে, অথচ বোরখা খোলেননি এখনো। চেহারায় উদ্বিগ্নে ছাপটুকু স্পষ্ট। প্রৌঢ়ার কোণে মাথা রেখে একটা ছোট্ট আদুরে ছানার মতো শুয়ে আছে পুষ্পিতা। কদিন যাবৎ জ্বরের তোড়ে শরীর প্রচন্ড খারাপ, তার উপর ঠান্ডা কাশিও হচ্ছে খুব। ফর্সা মুখটা শুকনো, হরিণী নয়ন তারা টলমল করছে জ্বরে। খুরশিদুল ওর মুখ থেকে থার্মোমিটারটা বের করলেন, হাতে নিয়ে লক্ষ্য করলেন তাপমাত্রা। ফোঁস করে দম ফেলে বললেন, 99 ডিগ্রি। সালমা স্বস্তি নিঃশ্বাস টানলেন। একজন চিন্তিত চেহারায় এতক্ষণে হাসি দেখা গেল। বললেন, যাক বাবা, কমেছে। পুষ্পিতা মুখ খুলল, রিন রিনের স্বর রুগ্ন বেশ। বলল, তোমরা শুধু শুধু চিন্তা করছিলে, বলেছিলাম না আমার কিচ্ছু হয়নি। অত তাড়াহুড়ো করে আসার কি দরকার ছিল মনি? দৌড় দিয়ে মাত্রই ঢুকেছিলেন ফারজানা বেগম। সম্পর্কে সালমার সেই কলেজ জীবনের বন্ধু তিনি। দুহাত ভর্তি নাস্তার ট্রেগুলো সমেত কেবলই পা রেখেছেন ঘরে। পুষ্পিতার শেষ কথা শুনতেই ধমকে উঠলেন চড়া গলায়, চুপ করো মেয়ে, গায়ে এত জ্বর পুষে রেখে আবার বলছে আমার কিচ্ছু হয়নি। আর তুমি আমাকে একবার জানালে না কেন? আমাকে বলতে না পারো শাহেদকে বলতে। পুষ্পিতা মিনমিন করে বলল, এরকম জ্বর তো আমার প্রায়ই হয়, আপনারা শুধু শুধু ভাবছেন। ফারজানা চোখ রাঙিয়ে বললেন, আবার কথা বলে। সালমা, দেখেছিস তোর মেয়ের অবস্থা?
এরকম জ্বর নাকি ওর প্রায় হয়। কি দিয়ে মানুষ করেছিস বলতো এটাকে? ঠিকঠাক কিচ্ছু খেতে চায় না। কত বলে কয়ে দুটো ভাত খাওয়াতে হয়। এত রোগ শরীরে তাও কেমন কথা বলছে দেখ। ধোপা ফেলে হাতের খাবারগুলো টেবিলে রাখলেন তিনি। খোরশেদকে বললেন, শুনুন ভাইজান, আপনাদের মেয়ে কিন্তু খুব অনিয়ম করে। আমি যদি 2-4টে ধমক টমক দেই তখন কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবেন না। সালমা বললেন, দোষ কেন দেব? তুই কি ওর পর? ভালোর জন্য দুটো কেন 200 ধমক দিস, কেউ কিছু বলবে না। তুই যেভাবে মায়ের মতো ওর খেয়াল রাখিস এমন কেউ পারে? ফারজানা হাসলেন। প্রসন্নের হাসি তাগিদ দিয়ে বললেন, অনেক কথা হয়েছে, এবার নে সবাই নাস্তা কর। ভাইজান, হাত মুখ ধুয়েছেন? না আসলে ওহ দাঁড়ান, আমি জলের ব্যবস্থা করে দিচ্ছি। সাহেবটা সেই সকালে বাজারে গেছে, এখনো ফিরল না। ফারজানা চপল পায়ে আবার চললেন বাইরে। পায়ের বেগ দেখেই ব্যস্ততা ঠাহর করা গেল। এই টিলার অর্ধেক জায়গা তার স্বামীর নামে। 3টে বাড়ির মাঝখানে একটা তকতকে উঠান। কোনার বাম দিকে যে একচালার বাড়িটা, পুষ্পিতা ওখানেই থাকে। তার পেছন বরাবর মুখোমুখি স্থানে বিশাল অনাথ আশ্রমের সাইনবোর্ড দেখা যায়, শাহিদের বাবা মোস্তফা কামালের নামেই, যেটা তৈরি করেছিলেন ফারজানা। অনাথ আশ্রমে শখানেক বাচ্চারা থাকে। আশেপাশের বাড়িঘর থেকেও পড়তে আসে অনেকেই। অ্যাক্সিডেন্টের পর থেকে পুষ্পিতা এখানে রইলেও আশ্রমের কাজে যোগ দিয়েছে প্রায় বছর 2 হবে। ফারজানা দৌড় চাপিয়ে ঘর ছাড়লেন। খোরশেদুলের কথাতেও অসন্তোষ। সত্যি রে পুষ্পিতা, তোর প্রায় রাতে জ্বর ওঠে আর তুই কাউকে বলিস না। আমাদেরও তো জানাবি না কি? কবে একটু নিজের কথা ভাববি? পুষ্পিতা কাষ্ঠ হেসে বলল, আমার নিজের বলতে কিছু আছে খালুজান? কি নিয়ে ভাববো বলুন তো? বেঁচে আছি এই অনেক। খোরশেদুলের মুখভঙ্গি বতায়। ক্ষণ মুহূর্ত থমকায় চাউনিরা। একপল স্ত্রীর দিকে চেয়ে বললেন, এভাবে বলছিস কেন? আমরা বুঝি তোর কেউ নেই। তুই কি পুরনো কথা ধরে এখনো আমার উপর? পুষ্পিতা মাঝপথেই বলল, না না খালুজান, আমি কি তেমন? আমার ওসব মনেও নেই। খোরশেদুলের চেহারায় আলো ফিরল না। অতীতের কাজের পরিতাপ পরিচ্ছন্ন চিহ্ন তুলল সে তাই। ছোট থেকে মেয়েটার সাথে কত অন্যায় করেছেন, এখন শেষ বেলায় ভালোবাসলেও বাকি। এত সহজে কি সবাই সব ভুলে যেতে পারে? ভাবনার মাঝে হাতের ওপর একটা কোমল হাত পড়ল। চোখ তুলে চাইলেন ভদ্রলোক। পুষ্পিতা ভেজা গলায় বলল, আমি আমার বাবাকে কখনো সামনাসামনি দেখিনি। হয়তো দেখেছি, কিন্তু মুখের গড়ন মনে নেই। বাবা কেমন হয়, তারা কিভাবে কথা বলে, প্রথমবার আপনাকে দেখে বুঝেছিলাম খালুজান। মিথিলা আপু আপনাকে যেভাবে বাবা বাবা ডাকতো, আমারও খুব ইচ্ছে করতো আপনাকে অমন করে ডাকতে। কোনোদিন সাহস না হলেও আমার কাছে আপনি আমার বাবার মতোই খালুজান। মনির পর আমার আরেকজন গুরুজন। আর শাসন তো মা বাবারাই করে। আপনিও আমাকে শাসন করেছেন, আমার বাবা থাকলেও করতো। তাহলে অহেতুক সেই সব মনে পুষে রেখে আমি কেন রেগে থাকবো বলুন? এতদিনে আমাকে এই চিনলেন আপনারা? আবেগে অনুশোচনায় খোরশেদুলের চোখ ছলছল করে উঠল। হাতটা তুলেই পুষ্পিতার মাথায় রাখলেন তিনি। মৃদু হেসে বললেন, তোর মন খুব বড় রে মা। এতটুক মানুষ হয়েও মনের দিক থেকে তুই আমার অনেক উপরে। পুষ্পিতা কিছু বলল না। রোগে ভোগা শরীরটায় নরম নেই তেমন, শুধু মনির কোলে আরেকটু দৃঢ় করল নিজেকে। কাল থেকে ছটফটানো রমণী হাসলেন এবার। খোরশেদুল পুষ্পিতার মাথায় হাত বোলাচ্ছে। চোখ জুড়িয়ে গেল দৃশ্যটায়। এমনটাই তো তিনি চেয়েছিলেন এককালে। সেই নাদান শিশু পুষ্পিতা ঘরে আসা থেকেই চেয়েছিলেন মেয়েটা খোরশেদুলের ভালোবাসা পাক। এতদিনে হলেও হচ্ছে তো, এই অনেক। মাথা নামিয়ে পুষ্পিতার কপালে চুমু খেলেন তিনি। মোলায়েম কণ্ঠে শুধালেন, কিছু খেতে ইচ্ছে করছে? ও মাথা নাড়ল দুপাশে। না, খেতে ভালো লাগছে না। খোরশেদুল বললেন, ভালো লাগছে না বললে তো হবে না, খেতে হবে। তোর মুখের দিকে কিন্তু ঠিক করে তাকানো যাচ্ছে না। পুষ্পিতা, তুই যে ফল খেতে ভালোবাসিস, আমি সব এনেছি, ঠিক ঠিক করে খাবে, মনে থাকবে? পুষ্পিতা ঠোঁট উল্টালো অনীহা দেখিয়ে। বোঝানো খাবার রুচি নেই। খোরশেদ সতর্ক করার বললেন, বুঝেছি, তোকে বলে লাভ নেই। সালমা, তুমি কিন্তু নিজের দায়িত্বকে সব খাবে। সে না হয় খাওয়ালাম, কিন্তু এখন খালি পেটে তো আর ফল দেয়া যাবে না।
একটু স্যুপ করে দেই। পুষ্পিতা এবারেও মাথা নাড়ল। গলা থেকে জিভ সবকে তো একসাপ। এর মধ্যে খাবার নামবে। খুরশিদুল এক ফাঁকে হাত ঘড়ি দেখলেন। সকাল ছাপিয়ে প্রায় দুপুর গড়ানোর সময় হয়ে এসেছে। তৎপর উঠে দাঁড়ালেন তিনি। ব্যতিব্যস্ত আওড়ালেন, 12টা বেজে গেছে। আমার যে কাল অফিসে একটা জরুরি কাজ ছিল, এক্ষুনি রওনা করতে হতো। পুষ্পিতার কণ্ঠে উদ্বেগ। এক্ষুনি? কিন্তু মনি যে বলেছিল আজ আমার কাছে থাকবে। হ্যাঁ, আমি একাই যাব। তোর এই অবস্থা, তোর মনে যাবে কখনো? পরে পুরো বছর এখানে এসে থাকতো। যা ছটপট করে বাসায় থাকলে যদি দেখতি। কিন্তু রাহাত? ও তো কাইলই বোর্ডিংয়ে চলে গেছে। ওইসব নিয়ে চিন্তা নেই। এই সালমা, আমি আসি, বুঝলে? এখন না বেড়ালে জামে পড়তে পারি। সালমা বললেন, ফারজানা নাস্তা দিয়ে গেল যে, খাবে না? হবে না, এইখান থেকে বাস পাওয়া খুবই মুশকিল। কাল থেকে সব স্কুল প্রতিষ্ঠান পরীক্ষা শুরু হচ্ছে না, অনেক কাজ জমা। তুই অসুস্থ শুনে আর থাকতে পারিনি। যাজ্ঞা, ফারজানাকে বলে আসি। ভদ্রলোকের হাবভাবে তাড়াহুড়া। পুষ্পিতা উঠে বসল, বলল, আমি রাহাতের জন্য কিছু জিনিস কিনেছিলাম, যদি নিয়ে যেতেন। বের করে দেব? ও উঠতে নিলে বাদশাদের খোরশেদ। উঠতে হবে না, তুই বল কোথায়, আমি নিয়ে যাচ্ছি। ওই টেবিলের ড্রয়ারে। খোরশেদ ড্রয়ার টেনে খুললেন। পরপর 3টা বক্সের দেখা মিলল। ছোট্ট 4 কোণাটায় ঘড়ি আর অন্য 2টো ভর্তি চকলেটে। সালমা হেসে বললেন, চকলেট? রাহাত কি আর ছোট আছে রে? কত লম্বা হয়েছে এখন, একেবারে বড়সড় পুরুষ দেখতে লাগে। ও যতই বড় হোক, আমার কাছে সেই ছোট্ট রাহাতই থাকবে, যে জুতোর ফিতে বাঁধতে হলেও দৌড়ে আসতো। খোরশেদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও তোকে খুব মিস করে জানিস, প্রায় ফটো অ্যালবামে বের করে তোকে দেখে। পুষ্পিতার মুখখানা তলিয়ে গেল অন্ধকারের কুয়োয়। ঘুমড়ে ওঠা পরিবেশে বদলাতে প্রসঙ্গ কাটালেন তিনি। বললেন, ঠিক আছে, নিয়ে যাই তাহলে, তুই সাবধানে থাকিস। সালমাও উঠে এলেন। চলো এগিয়ে দেই, তুই একটু থাক মা, আমি যাব আর আসবো। পুষ্পিতা ঘাড় কাত করলো। খোরশেদুল বিদায় নিয়ে চলে গেলেন। সালমা পিছু পিছু চললেন স্বামীর। পুষ্পিতার চোখ বেয়ে কফোটা জল গড়িয়ে পড়লো গাল অব্দি আসে। ওনার মাথা তুলে আবার মুছে নেয় তা। এর কিছু সময় পরেই চৌখাটে এসে দাঁড়ালো শাহেদ। খুকখুকে কাশির শব্দে পুষ্পিতা ঘাড় ফিরিয়ে চাইল। শাহেদকে দেখে স্বাভাবিক করলো চোখ মুখ, ছোট করে বলল, আসুন। শাহেদ মাথা নুয়ে ভেতরে এলো। তার 2 হাতের মুঠোয় 2খানা বাজারের ব্যাগ। একটার উপর দিয়ে উকি দিচ্ছে লাউ শাকের সতেজ পাতা। সেগুলো এনে রাখলো মেঝেতে। জিজ্ঞেস করলো, জ্বর কমেছে? জি। আঙ্কেল আন্টি কোথায়? আন্টি মানে আপনার মায়ের কাছে গেল। খালুজান রওনা করবেন এখন। সে কি, আজকে মা যে আমাকে দিয়ে এক গাদা বাজার করিয়ে আনলেন, এইসবের কি হবে? জরুরি কাজ আছে তাই। মনি থেকে যাবে। শাহেদ বলল, ও, তুমি ওষুধ খেয়েছিলে? জি। মা বলেছিল তোমার পিঠে ব্যথার ওষুধ শেষ, এনে দিতে হবে। না, খালুজান নিয়ে এসেছেন, আপনি চিন্তা করবেন না। শাহেদ কাঁধ উচালো। ঠিক আছে, আমি তাহলে ওই দিকটায় যাই। কিছু আনার দরকার হলে ছোটনকে বলো এনে দিবে। পুষ্পিতা একই রকম হাস্যহীন বলল, কিচ্ছু লাগবে না, আপনি যান। আচ্ছা। বাজারের ব্যাগ দুটো ফের হাতে তুলে শাহেদ বেরিয়ে যায়। তার খচখচে জুতার আওয়াজে বড্ড কানে লাগলো পুষ্পিতার। সাইনাসের যন্ত্রণায় মাথায় একপাশ দপদপ করছে এখনো। খাটের চ্যাপটা কাঠের গায়ে মাথা হেলে দিল সে। চোখ বন্ধ করলো শ্রান্ত দশায়। দীঘল পল্লবে অসুস্থতা আর ক্লান্তি ছুটে এসে বসটা অমনি। জ্বরে ভালো ঘুম হয়নি গত রাত। এটুকুতেই তন্দ্রায় মুদে গেল পুষ্পিতা। জানলা ছাড়া ঘরে বাড়তি আলো নেই। সদ্য দুপুরের নরম রোদ সেখান থেকে লম্বালম্বি ঢুকছে। সদর্পে গিয়ে হাত পা মেরেছে পুষ্পিতার গোল গোল মুখে। শুভ্র আদুলের ঝকমকে রূপ স্বল্প তমাশায় তলালো সেই আলো কমতেই জানালা আর রোদের মাঝখানে এক চওড়া অবয়ব এসে দাঁড়ালো হঠাৎ। একটা লম্বা অন্ধকার লুটিয়ে রইল পুষ্পিতার কপল জোড়ায়। সহসা ষষ্ঠ ইন্দ্রিয় সচেতন হলো তার। শ্বেতরঙা কপালে ভাঁজ বসল 2-1টা। মনে হলো কেউ একজন চেয়ে আছে, দেখছে ওকে। তীক্ষ্ণ ক্ষুরধার সেই দৃষ্টির ধরন
পুষ্পিতার ঘুম শেষ। ত্রস্ত চোখ মেরে চাইল। ফাঁকা ঘরে চোখ দুটো সোজা গিয়ে পৌঁছালো দীর্ঘদেহী সেই মানুষের ওপর। তরুণীর রুগ্ন চোখের ঝাপসা চাউনি কাটিয়ে পূর্ণরূপে ধরা দিল যে। পুষ্পিতার শীর্ণ বুক ছ্যাক করে উঠল। থমকে দাঁড়ালো পুরো পৃথিবী। সুবিশাল আকাশ শূন্য হয়ে ভেঙে পড়ল মাথায়। চুল দাড়ি আর গোফের আড়ালে থাকা একটা ফর্সা মুখ। ঘোলা নেত্রমণি জল করছে হীরার ন্যায়। 2.5 বছর পর আবার মুখোমুখি দুজন। কতগুলো মাস, কয়েকশো দিন, কয়েক হাজার ঘন্টা পর তীব্রকে দেখল পুষ্পিতা। এই মুখ চেনায় ভুল হতে পারে কখনো? মেয়েটার শ্বাস প্রশ্বাস থিতিয়ে এলো। শীতার্থ বাতাবরণেও ঘেমে গেল সমস্ত শরীর। পিঠের হাড় ছুঁয়ে নামলো ভীষণ ঠান্ডা বরফ স্রোত। কিন্তু তীব্র এমন অনুভূতি তারও হলো কি? পুষ্পিতার মতো তারও কি শ্বাস থেমেছে? কমে গেছে বুকের গতি? হয়তো না। এই তো থরথর করে কাঁপতে থাকা মেয়েটার সামনে কি টান টান দেহে দাঁড়িয়ে সে। চোখের পাতার পতন নেই, ঠোঁট জোড়াতেই নরম নেই, শুধু নিষ্পলক নিষ্প্রাণ নয়ন মেলে সে পুষ্পিতাকেই দেখছে। শক্তপোক্ত গরনে এক প্রস্থ নিস্পৃহতা লেপটে। দুজনের এই যে থাকার মাঝে কিছু সময় কাটলো, হয়তো কয়েক পল। কিন্তু এই তাকানোতেই পুষ্পিতার মনে হলো বহু যুগ পেরিয়ে গেছে। এখন কেবল শতাব্দী নামার পানা। পুষ্পিতার তীর তীর করা ওষ্ঠাধর দুই প্রান্তে তখন। মানুষটার এই আশাতীত অপ্রত্যাশিত আগমন মস্তিষ্ক মেনে নিতে বড্ড সময় লাগিয়ে দিল। খুব কষ্টেই নিজেকে সামলালো পুষ্পিতা। বিস্ময় মাখা চোখ জোড়া নামিয়ে আনলো আস্তে। ঢোক গিল ঘন শ্বাস ফেল দুবার। গলার খাঁজে চিবুক ঢুকিয়ে শুধালো, কেন এসেছেন? পুষ্পিতার প্রশ্নের সাথে বুকে জমা উৎকণ্ঠাটাও হাওয়ায় মিলিয়ে গেল। নিস্তব্ধ ঘরের দেওয়ালগুলোয় প্রতিধ্বনি পেল দম ফুরানোর রব। কিন্তু তার উত্তর আসেনি। সরান বুকে দাঁড়িয়ে থাকা যুবক একই রকম নিশ্চুপ, নীরব, নির্লিপ্ত, যার নিশ্চল নয়নের নির্নিমেষ চাউনিতে পুষ্পিতার ব্রহ্মাণ্ড গুলিয়ে যায়। কাঠ হওয়া কণ্ঠনালীতে চাপ পড়ে কিছু। অশান্ত সমুদ্রে বহুদূর থেকে তেড়ে আসা ঢেউটা যেমন হয়, অমন সাই সাই বেগেই কিছু একটা এসেই পুষ্পিতার গলা চেপে ধরল। তুফান নামলো শ্বাসের বহরে। হয়তো কান্না, নয়তো ভয়। কোনটা? পুষ্পিতা হিসেব মেলাতে পারল না। ঘর ঘরে ঠোঁট দুটো জিভে চুবিয়ে সাহারা খুঁজল বাঁচার। গায়ে জড়ানো পুরো কাঁথাটা বুকের সাথে দৃঢ় করলো আরো। বড্ড সাহস জুগিয়ে তীব্র চোখের দিকে চাইল সে। মানুষটা নড়ল এতক্ষণে। 2 পা ফেলে খাটের ঘনিষ্ঠে এসে থামলো। চওড়া কাঠে এলিয়ে রাখলো পিঠ। শক্তপোক্ত বাম পা একটু ভাঁজ করে, হাত গুজল বুকে। অথচ চোখ ওরা তেমনই অনর, অমনি অচল। সামনের তরুণী হতে যারা এক দুদণ্ড সরে আসার ইচ্ছে প্রকাশ করল না। কি দেখছে এত? পুষ্পিতার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। রন্ধ্র শিরায় সবেতে যেন তুষার ধসে জোগাড়। এই অনুভূতি পুরনো। প্রেমের শুরুতেই তীব্র তাকালেই ঠিক এভাবেই তার গতর জমে যেত। কিন্তু সেই দৃষ্টির সাথে আজকের তো কোনো মিল নেই। আজকের এই তাকানোর ধরন ভিন্ন, আলাদা। এর কোনো ভাষা নেই, ব্যাখ্যা নেই। একটা মৃত লাশের চোখ খোলা থাকলে যেমন দেখতে লাগে, ঠিক যেন তাই। মেয়েটার অস্বস্তি হলো এবার। নার্ভাসনেসেই ডুবে গেল সব। জিজ্ঞেস করেই ফেলল, এভাবে কি দেখছেন? তীব্রর পাথুরে মুখারবের বদল নেই। নিষ্প্রভ চেয়ে রইল সে। ঠোঁট নেড়ে বলল, দেখছি ছলনাময়ীরা দেখতে কত নিষ্পাপ হয়। চোখ নামিয়ে ঢোক গেল পুষ্পিতা। কানে বাসটা পরের কথা। আমার গায়ের চামড়া ছিলে নিলেও এতটা যন্ত্রণা পেতাম না যতটা তোর ছলনায় পেলাম। তীব্রর কণ্ঠ গাঢ়, যেন বহুকাল বৃষ্টির তোপের সাথে হওয়া পথ। পুষ্পিতার নিরুত্তর। কপালটাকে বুকের খাঁজে ঢুকিয়ে রাখার প্রয়াস। তীব্র হেসে ফেলল। তুচ্ছ তাচ্ছিল্য আর বিদ্রুপের হাসি। চড়া কণ্ঠে বিস্ময় এনে পড়ল, জীবনে অনেক প্রতারক দেখেছি, অনেক বিশ্বাসঘাতকতার গল্প শুনেছি, কিন্তু সরলতার নাটক করে, ভালোবাসার অভিনয় করে এইভাবে মানুষ ঠকাতে দেখিনি। তোর কাছে আমার কত কৃতজ্ঞতা বলতো। পুষ্পিতা আনত মিহি কণ্ঠে বলল, আমাকে অপমান করতে এসেছেন? তোর মতো ধরিবাজ মেয়েকে অপমান করার রুচি আমার নেই। আমি শুধু জানতে চাই। পুষ্পিতা মাঝপথেই থামালো।
নিচু কণ্ঠটা দৃঢ় করে বলল, কি জানতে চাইবেন? আপনাকে বিয়ে করিনি কেন সেটা আমার নিজস্ব ব্যাপার, আমার নিজের ব্যাপার। তীব্রর আর শান্ত থাকা হলো না। তেড়ে গিয়ে বসে থাকা পুষ্পিতার গাল চেপে ধরল। আশ্চর্য হলেও সত্যি মেয়েটার চেহারায় চমক দেখা গেল না, যেন বিন্দুমাত্র অবাকও হয়নি সে। চোখে সাবলীলতার তুখর ঝড়ে প্রখর সহজের ছাপ। তীব্রর খসখসে আঙুল টেবে বসেছে কোমল গালে, ছোঁয়ার ধাঁচে অন্তরের সমস্ত ক্ষোভ ছিটকে পড়ার ভাব। কি শক্ত সেই প্রহার! কিন্তু পুষ্পিতার মাঝে ব্যথা পাওয়ার চিহ্ন মাত্র নেই। তার মৃগ নয়নে মরু জেগেছে, কার্নিশ ডুবেছে জ্বরে। অমন করেই অপলক চেয়ে রইল মেয়েটা। সেকেন্ড খানেকে তীব্রর শুভ্র মুখে ঘুরিয়ে আনলো নজর। এত মায়াময় দৃষ্টিজোড়া সে পুরুষ আরামসে এড়িয়ে গেল। ক্রোধে গনগন করছে তার গলার স্বর। দাঁত খিচে বলল, ব্লাডি চিটার, তোর নিজের ব্যাপার তাই না? আমার গোটা লাইফটা হেল করে দিয়ে এখন নিজস্ব ব্যাপার মারাচ্ছিস। অবশ্য তোর মতো মেয়ের কাছ থেকে এসবই আশা করা যায়। সবসময় একটা ভিকটিম রোল প্লে করে রাখতি। আর ভেতরটা তোর ততটাই নোংরা, ততটাই কুৎসিত। লোক ঠকানোয় তুই এত সাংঘাতিক খেলোয়াড় যে তীব্র রেজা তালুকদার অবধি তোর ভোলা ভালা মুখ দেখে ভরকে গেছিল। এতগুলো কথার পিঠেই পুষ্পিতা উদাস উন্মনা, একই রকম নিঃসুপ নিস্পৃহ। অত্যাশ্চর্যে মোরা জ্বরের ন্যায় ঠায় বসে রইল সে। তীব্র ঝাড়া মেরে গা ছাড়ল, সরিয়ে আনলো হাত, মেঝেতে চেয়ে শ্বাস টানল জোরে। কঠিন অথচ আর্দ্র স্বরে বলল, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক হওয়ার স্বপ্ন দেখেছিলাম, অথচ প্রেমিকার স্বপ্নের কোথাও আমি ছিলাম না। যার মনের মতো হতে চেয়েছিলাম তার মনটাই পাইনি। আমার মুখে তো থুতু ছুঁড়ে মারা উচিত, তাই না? পুষ্পিতা ফের ঢোক গিলল, কণ্ঠে অনমনীয়তা। আশা করি আপনার বলা শেষ হয়েছে, এবার আপনি আসতে পারেন। তীব্র চোখের ভেতর বারুদ জ্বলে উঠল, দাঁত পিষে হাত তুলল মারতে, কিন্তু পারল না। যাকে ভালোবাসে তাকে আঘাত করা যায়? তীব্র হাত নামিয়ে আনে, শিলার ন্যায় রুড়ো গলায় বলে, ভেবেছিলাম যেদিন তোকে সামনে পাবো সেদিন আমার জীবনে আমার হাতের প্রথম খুনটা তুই হবি, কিন্তু পরেরটুকু তীব্র আর বলল না। বিরতি নেওয়ার সাথেই পেছনে ঘুরে গেল। ভেঙে আসা বুকে স্পর্ধা জোগাতেই দেখল এদিক সেদিক। সেই পুরোটা সময় চওড়া পিঠের পানি চেয়ে রইল পুষ্পিতা। ফ্যালফ্যালে চোখের কোণে এক পশলা ধারা। তীব্র ঘুরে চাইতেই চট করে চিবুক নামিয়ে নিল ফের। তীব্রর কণ্ঠস্বরে এবার আমূল বদল এলো। আগের থেকেও রুক্ষ তার পাহাড় নিয়ে বলল, তুই কি ভেবেছিলি আমাকে ছেড়ে এলে আমি মরে যাব? এত সস্তা আমার জীবন? তুই এখানে সংসার পাতিয়েছিস আর আমি ওখানে তোর শোকে নেশা করে পড়ে থাকবো, তাই না? আমি তীব্র রেজা তালুকদার কারো শোকে মরার মতো দুর্বল নই। খুব ভালো আছি আমি, আর ভবিষ্যতেও আরো বেশি ভালো থাকবো। পুষ্পিতা নীরস হেসে বলল, আমিও তো সেটাই চাই, আপনি ভালো থাকুন। খুব তীব্র হুঙ্কার ছাড়ল মাঝপথে। চুপ, একদম চুপ। তোর এসব ন্যাকামি দেখতে চাই না আমি। একটু থেমে বলল, তখন যে ছেলেটা বেরিয়ে গেল ওটাই তোর বর? পুষ্পিতা হ্যাঁ না বলল না। নিস্পন্দন মেয়েটাকে দেখে হাসল তীব্র, ভেজা গলায় বলল, লজ্জা করে না তোর? দিনের পর দিন আমার বুকে মাথা রেখে মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলে এখন অন্য পুরুষের সাথে সংসার করছিস। মনের মধ্যে এত প্রবঞ্চনা দিয়ে মানুষ বেঁচে থাকতে পারে? শালা, সব দোষ আমার যে একটা মরিচিকার পেছনে ছুটতে ছুটতে নিজের জীবনটাকে শেষ করে দিলাম। পুষ্পিতার জবাব নেই, শুধু চোখ থেকে এক ফোঁটা উষ্ণ জল কবজিতে এসে ফোল। তবে তীব্র কি তা দেখেছে? দেখেনি। সে বলেই গেল, কি ভেবেছিস নিজে বিয়ে করে সুখে থাকবি আর আমি পচে মরবো? রূপের খুব দেমাক তোর, তাই না? চ্যালেঞ্জ করলাম, আগামী 1 সপ্তাহের মধ্যে তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়েকে বিয়ে করব আমি। আর তা যদি না হয় আমার নামও তীব্র রেজা তালুকদার না। পুষ্পিতা বুকের হাহাকারটা মুখের উচ্ছলতায় বদলে নিয়ে বলল, শুভকামনা, আপনার নতুন জীবন সুখের হোক। এতবার এতভাবে বাধা সাধা সত্ত্বেও বেহায়ার ন্যায় নয়নতারায় সমুদ্র জাগ্রতার। গালে পড়ার আগেই পুষ্পিতা বাম হাত তুলে চোখ মুছে ফেরায়। মাথা তুলতেই দেখল তীব্র চেয়ে আছে। একটু আগের তীক্ষ্ণ দৃষ্টি ফেরত এসেছে হঠাৎ।
কপালের মাঝে অল্প রেখার মেলা। তীব্র কিছু বলল না। থমধরা নদীর ন্যায় আচমকা কেমন চুপ করে গেল। অদ্ভুত রে হাসপাশে ভাব করে মুখ ফিরিয়ে রওনা করল বের হতে। অমনি সালমা মুখোমুখি পড়লেন। চৌকাঠে দাঁড়িয়ে তিনি। চোখের রাজ্যের এক আকাশ বিস্ময় ভীষণ তাজ্জব বনে বললেন, তুই এখানে কি করে এলি? প্রশ্ন শুনেও তীব্র কদম থামল না। যেতে যেতে ছুড়ে দিল, লোকেশন ট্র্যাক করে। ছেলেটা চলে গেছে। কিন্তু হাঁ করে চেয়ে রইলেন সালমা। ব্যাপারখানা এখনো মাথার উপর ঘুরছে। লোকেশন ট্র্যাক করে কিভাবে এলো? তাতে তো ফোন নাম্বার চাই, কিন্তু ওনার সিম তো নতুন। তীব্র তো সেটা জানার কথা নয়। আর সব থেকে বড় কথা, ছেলেটাকে না শেষ নুহার বিয়েতে দেখলেন। কার ফোন নাম্বার ট্র্যাক করলো তবে? ভদ্রমহিলার কেন যেন রাহাতের কথাই মাথায় এলো। ছেলেটা যখন এসে বলল আয়েশা কাঁদছেন, এক ছুটে ওয়াশরুমের পথে ছুটছেন ছিলেন তিনি। আয়েশা তখন বেসিনের ট্যাপ ছেড়ে মুখে জল দিচ্ছিলেন। সালমা পাশে গিয়ে দাঁড়ালেন। পিঠে হাত রাখতেই ফিরে চাইলেন প্রৌরা। কি আপা, কিছু বলবেন? আপনি ঠিক আছেন? হ্যাঁ, কেন বলুন তো? সালমা কথা খুঁজলেন। আয়েশার চেহারায় থাকা জল দেখে চোখের জল আলাদা করা দুষ্কর। রয়েস হয়ে বললেন, না আসলে একমাত্র মেয়ে বিয়ে দিচ্ছেন তো, এরকম দিন একদিন আমিও পার করে এসেছি, তাই আর কি ভাবলাম। আয়েশা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি আর করার বলুন, এই জগৎ তো একটা নিয়ম বেঁধে দিয়েই খালাস। ভোগান্তি যাহাই সে তো আমাদের বাবা মায়ের। নিজের নারী ছেড়া ধন সারা জীবনের মতো পর করে দেওয়া যে কত কঠিন। যার চাই সেই বোঝে। সারুন ওসব, বিয়ে পড়ানো শুরু হলো, চলুন যাই। সালমা মাথা নাড়লেন ঠিকই, কিন্তু খটকা জাগলো মনে। আয়েশার কথার স্বর একদম স্বাভাবিক। কাঁদলে তো এমন থাকার কথা নয়। তাহলে যে রাহাত বলল। দোলমোনা নিয়ে ফিরে এলেন সালমা। অদূরে হতে চোখ পড়ল কাঁধ ব্যাগের চেন আটকাচ্ছে রাহাত। ত্রস্ত ছুটে গেলেন তিনি। টান মেরে ব্যাগ নিলেন হাতে। চোখ রাঙিয়ে বললেন, কি করিস? ব্যাগে হাত দিয়েছিস কেন? ছেলেটা হকচক আরো। ভয় পেল একটু, থুতলে বলল, কিছু না, চেইন খোলা ছিল, আটকে দিলাম। বিষয়টা নিয়ে সালমা তেমন ঘাটেননি, কিন্তু এখন যেন কানায় কানায় হিসেব মিলে গেল। রাহাত কি ফোন নিয়ে তীব্রকে দিয়েছিল? পুষ্পিতার না ওনার? কার নম্বর ট্র্যাক করে ছেলেটা এলো এখানে? সালমা সব আউলে ফেললেন। তীব্রর প্রস্থান দেখে মুখ নয়ন ফেরত আনলেন। তারপর বুকের ভেতর একটা সূক্ষ্ম ব্যথা কিলবিল করে উঠল। পুষ্পিতা বসা থেকে শুয়েছে। ওপাশ ফিরে মাথার বালিশটা এনে আঁকড়ে ধরেছে বুকে। সহসা বন্ধ চোখের ভাঁজ গলে একটা উষ্ণ জলের স্রোত গড়িয়ে কান অব্দি এলো। সব মিলিয়ে সূচ ফোটানোর ব্যথা জাগলো মনে। এই ব্যথার যন্ত্রণা ভয়ানক, ভীতিকর। যার যাতনায় পৃথিবীর হাজার হাজার মানুষ রেখে কেবল নির্দিষ্ট ওই একজনের জন্যই হৃদয় পুড়ে যায়। পুরো চন্দ্রের আভায় আলোকিত রাত। মাথার উপর এক ঝাঁক তারাদের ঠান্ডা প্রাণহীন দৃষ্টি এসে মিশে গেছে মাটিতে। বাঁশের লম্বা লম্বা পাতা ছুঁয়ে পাখা মেলেছে শীতকাল। জ্যোৎস্নার মোলায়েম আলোয় বড্ড মলিনতা। নৃগুলো অন্ধকারে মাখার রজনীর কোথাও কোনো কোলাহল নেই। ঘুমন্ত পুরীর ন্যায় নিস্তব্ধ নীলাচল। চারপাশের তিনটা ঘরে করা লাইট নিভে গেছে অনেকটা সময়। উঠানের এক কোণে একটা বড় পিলার দাঁড়িয়ে আছে। ওর মোটা দেহে সখানেক বৈদ্যুতিক তার পেঁচানো। তার একটাতেই ঝুলছে বড়সড় হলদে বাল্ব। অনেকগুলো উইপোকা ঝাঁক বেঁধে ঘুরছে সেথায়। বাতাবরণের কোল ঘেঁষে যখন সবকিছু নিশ্চুপ পড়ে রইল, সিমেন্টের উঠোনে স্টিলের ক্রাচের ঠকঠক শব্দ পরিষ্কার ভেসে চলল বাতাসে। দুহাতের দুটো ক্রাচের গায়ে ভর দিয়ে দিয়ে হাঁটছে পুষ্পিতা। লম্বা ক্রাচের নিচ হতে বাম পাটা দেখা গেলেও ডান পা নিরুদ্দেশ। পুষ্পিতা একটু থমকায়, ফের হাঁটে। ঘামে জবজবে সারা মুখ। অসুস্থতার সঙ্গে শরীরই ক্লান্তিটাও রেগে ছুটে বেড়ালে ঘরের দিকে রওনা করল। তারপর এক চালার ঘরের সামনে তিনটে চ্যাপটা সিঁড়ি বাঁধানো। পুষ্পিতা ভেতরে না ঢুকেই সেখানে এসে থামল। ক্রাচ দুটো এক পাশে নামিয়ে রেখে বসল ধীরে। শীর্ণ বুকের ফ্যাসফ্যাসে শ্বাসটা কমাতেই হাত উল্টে ঘাম মুছল কপালে। অদূরের কোথাও পেঁচার ডাক নিরন্তর বইছে। পাহাড়ের সাথে চারপাশের তমসায় কিছুটা ভুতুড়ে পরিবেশ। পুষ্পিতা তো মনে হয় ভয় নেই। বিষণ্ণ নয়ন তুলে সুবিশাল আকাশ দেখছে সে।
কানের কাছে বাজছে কর্কশ সেসব কথা। আমার গায়ের চামড়া ছিলে নিলেও এতটা যন্ত্রণা পেতাম না যতটা তোর ছলনায় পেলাম ছলনাময়ী। পুষ্পিতা ঢোক গিল, উবে দিতে চাইল বুকে জমা সমস্ত পীড়াদের, কিন্তু চাইলেই কি তা হয়? পিলারের গায়ে দুর্বলের ন্যায় পিঠ এলিয়ে দিল সে। চোখ বুঝতেই তরতর করে নোনা জলে ভিজে গেল গাল। শুনশান নিশীতেই ছুটে বেড়ালো তার ভেজা গলার সুর। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুটে লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে। পুষ্পিতা চোখ মেলল, তপ্ত জল মুছে নিল হাত তুলে। পাঁজর ছিঁড়ে নেওয়া টান পড়ল সেই পরের কথায়। লজ্জা করে না তোর? দিনের পর দিন আমার বুকে মাথা রেখে মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলে এখন অন্য পুরুষের সাথে সংসার করছিস। মনের মধ্যে এত প্রবঞ্চনা নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে? তোর মতো মেয়ের কাছ থেকে এসবই আশা করা যায়। চ্যালেঞ্জ করলাম, আগামী 1 সপ্তাহের মধ্যে তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়েকে বিয়ে করব আমি। আর তা যদি না হয় তবে আমার নামও তীব্র রেজা তালুকদার না। পুষ্পিতা নীরস নয়নে স্বীয় বাম পাটা দেখে নেয়, এরপর চোখ সরায় ডান পায়ের ওপর। হাঁটু থেকে যার কিচ্ছু নেই, স্কার্টের ফাঁকা ওই অংশটুকু বড় নিশ্চিন্তে ধুলোয় লুটিয়ে আছে। আঙুল নেই, পায়ের পাতা নেই। পুষ্পিতার গলার ভাঁজে কান্নার তুবড়ি ছিটকে এলো। দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল হঠাৎ। একটা দুর্ঘটনায় সবকিছু আজ কোথায় ভাসিয়ে নিয়েছে। সেই অ্যাক্সিডেন্টই পুষ্পিতার জীবন থেকে শুধু তীব্রকে নিয়ে যায়নি, সারা জীবনের মতো ওকে পঙ্গু করে ওর সুস্থভাবে হাঁটার ক্ষমতা নিয়ে গেছে। সাথে নিয়েছে ওর সমস্ত স্বপ্ন। তীব্রর বউ হওয়ার ইচ্ছেদের গলা টিপে মেরে ফেলেছে তার জীবনের ওই ক্ষণস্থায়ী সুখ পাখিকে। সেই বিভৎস অতীত আরেকবার মেয়েটার চোখের পর্দায় ভেসে উঠল। পুষ্পিতা যখন জ্ঞান ফিরল, সারা পা গায়ে ব্যথা। পুষ্পিতার অর্ধেকটা প্রায় সফেদ ব্যান্ডেজের আড়ালে। শূন্য ক্যাবিনটাতেই ঝাপসা চোখে কিছু পল দেখল সে। পায়ের কাছে কেমন চিনচিনে ভাব, মনে হচ্ছে হাঁটু থেকে পুরোটা অবশ, কিছু যেন পাথরের মতো ভারী। পুষ্পিতা উঠে বসলো কোনো মতে। ব্যথাটা ঠিক কোন পায়ে ও কাঁপা কাঁপা হাত বাড়িয়ে প্রথমে বাম পা ছুল, এরপর আঙুলগুলো যখন ডান পায়ে এলো সেখানে কিচ্ছু নেই। পুষ্পিতা উদ্বিগ্ন হয়ে পড়ে, উদ্ভ্রান্তের মতো আরো ভালো করে হাতায়। খেয়ে হারিয়ে যখন ওপর থেকে সাদা চাদরটা সরালো, হাঁটুতে পেঁচানো বিশালাকার ব্যান্ডেজ দেখেই বুঝে ফেললো যাবঝাড়। পুষ্পিতার শ্বাস থমকে গেল। মা বলি আত্মচিৎকারে ভারী হলো সারা ঘর। সালমা নুহা দুজনেই ছুটে ঢুকলো ভেতরে। প্রৌঢ়া চোখে জল সমেত ওকে বুকে মিশিয়ে ধরলেন। নুহা দূরে দাঁড়িয়ে মুখ চেপে কাঁদছিল। পুরনো সেই দৃশ্য মনে করেই পুষ্পিতার কান্না বেড়ে যায়। হুহু শব্দটা হাউমায়ে রূপ নেয় ক্রমেই। ফোপানোর তোরটা খুব কষ্টে আটকে বলল, আপনি কখনো বুঝতেও পারবেন না তীব্র। আপনাকে পাওয়ার কতটা তীব্র ইচ্ছে নিয়েই আপনার থেকে দূরে সরে এলাম। হঠাৎ কাঁধের উপর একটা নরম হাত পড়ল। মাথা তুলে চাইল মেয়েটা। টলটলে চোখে পাশে বসলেন সালমা। অমনি বুকের মধ্যে ঝাঁপ দিল। কেঁদে কেঁদে বলল, আমার খুব কষ্ট হচ্ছে মনি, আমার খুব কষ্ট হচ্ছে। সালমা ওকে শক্ত করে চেপে রাখলেন বুকে। কাঁদছেন তিনিও। পিঠে মাথায় হাত বুলিয়ে বললেন, শক্ত হ মা, শক্ত হ। তীব্রর কথা মনে পড়েছে তাই না? পুষ্পিতা সরে এলো, চোখ মুছে বলল, না। মিথ্যে বলছিস কেন? আমি সব বুঝি। মিথ্যে বলছি না মনি, একটুও মিথ্যে বলছি না। কিন্তু কথার সাথে যে চোখ মুখ মেলেনি। পুষ্পিতার হরিণী নয়ন নৈকট্যের পথে মিশেছে। চাউনিতেই তারা মনের কথা বলল। যে সব সময় আমার সাথেই থাকে তাকে আলাদা করে মনে পড়বে কেন? উনি তো রোজ আমার কাছে আসেন, আমায় ছুঁয়ে যান। কখনো সন্ধ্যা হাওয়ায় সুদর্শন, দুপুরের চকচকে রোদ, কখনো রাতের জ্যোৎস্না হয়ে। আর যেদিন চাঁদ না থাকে সেদিনও আসেন, অন্ধকারের মাঝে উড়ে বেড়ানো হিমেল হাওয়ার মতো। যার সাথে আমার নিঃশ্বাসের লেনদেন হয়, তাকে আমি ভুলতে পারি মনি? মেয়েটার মুখ দেখেই সালমার বুক পুড়ে গেল।
অনুতাপে হাহাকার করে বললেন, আমার জন্য আজ ও তোকে এত খারাপ খারাপ কথা শুনিয়ে গেল। সব কিছুর জন্য আমি দায়ী, সব আমার জন্য হয়েছে। ক্রন্থিত প্রৌঢ়ার হাত দুটো মুঠোয় ধরল পুষ্পিতা, কণ্ঠে উদ্বেগ। এমন করে কেন বলছো? এখানে তোমার কি দোষ? এসব তো তোমরা আমার কথা করেছিলে মনি। তোমরা তো মিথ্যে বলতে চাওনি, আমি তো জোর করেছিলাম তোমাদের। পুষ্পিতা ফের ডান পাটা দেখল, হাত দিয়ে উড়ুতে দুটো আঘাত দিয়ে করে বলল, আমি যে এই পঙ্গু জীবনটা নিয়ে ওনার উপর বোঝা হতে চাইনি। নাক টেনে চোখের পানি সামলালো পুষ্পিতা, ধাতস্থ হওয়ার চেষ্টা চালিয়ে বলল, সেই জন্যই তো তোমাদের বলেছিলাম ওনাকে জানাতে আমার বিয়ে হয়ে গেছে। চিঠি আর ছবি দেখার পর আমাকে ঠিকই ঘৃণা করতেন উনি। তখন নতুন করে জীবন সাজাতে ওনার আর কোনো পিছুটানি থাকতো না। কিন্তু তা কি ও পেরেছে? ওর চোখে মুখের অবস্থা দেখিসনি? যে ছেলে একদিন তোর জন্য মাস্তান থেকে ভালো হয়ে গিয়েছিল, সে তোকে এত সহজে ভুলে যাবে? এমন কখনো হয়? দেখলি তো, ঠিক তোকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তীব্র ভালো নেই পুষ্পিতা, ওর অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি ও তোকে ছাড়া সত্যিই ভালো নেই। তুইও তো ভালো নেই। আর আমি কি করেছি সব জেনে শুনেও দুটো মানুষের কষ্ট শুধু বসে বসে দেখছি। ছি ছি ছি। তুমি কাঁদছো কেন মনি? আমার তো ভাগ্যটাই এমন, কপালে কোনো সুখ বেশি দিন থাকে না। যা একটু বাঁচার আশা দেখেছিলাম তাও চলে গেল। অবশ্য এটা আমি অনেক আগে থেকেই মেনে নিয়েছি মনি, এবার তুমিও মেনে নাও তো। পুষ্পিতা বড় করে শ্বাস নিল, ফের বলল, তবে কি জানো, উনি এখানে এসে একদিকে ভালোই হয়েছে, এখন আমাকে আরো বেশি বেশি করে ঘৃণা করতে পারবেন। উনি ভেবেছেন এই নিঃসঙ্গ ঘরটা আমার সংসার, শাহেদ স্যার আমার বর। তুমি শোনোনি উনি কি বলে গেলেন? 7 দিনের মাথায় এক সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবেন। আমি জানি ওনার মতো মানুষ নিশ্চিত পৃথিবীর শ্রেষ্ঠ মেয়েটাকেই বউ হিসেবে পাবে, তাই না মনি? যে ঠিক এই ঠকবাজ পুষ্পিতার কথা ভুলিয়ে দেবে ওনাকে। উনি খুব সুখী হবেন মনি, দেখো তুমি খুব সুখী হবেন। সালমা বেগমের কান্নার তোর ভালো, কণ্ঠে বিস্ময় নিয়ে বললেন, তুই কি দিয়ে তৈরি রে মা? যাকে এত ভালোবাসিস তার পাশে অন্য কাউকে ভাবতে তোর কষ্ট হচ্ছে না? তুই নিজে কি এখনো ওকে ভুলতে পেরেছিস? বালিশের তলায় তীব্রের ছবি নিয়ে ঘুমাস, দিন রাত এক করে কাঁদিস। আমি এখানে থাকি না বলে কি কিছু বুঝি না, কিছু জানি না? এই যে ঠিক করে খাস না, ঘুমাস না, কারো সাথে হাসি মুখে দুটো কথা বলিস না। কার শোকে, কার দুঃখে? তীব্রকে ছাড়া তুই বাঁচতে পারবি পুষ্পিতা? এমন মরার মতো বেঁচে থাকা কি আদৌ বেঁচে থাকা বলে? কান্না আর বিরহের দলায় পুষ্পিতার কণ্ঠনালী রোধ হলো, ভীষণ টেনে হিসড়ে হাসলো, তাও বলল, তুমি এভাবে কেন ভাবছো বলো তো? উনি ভালো থাকলেই আমি ভালো থাকবো, তাছাড়া পেতেই হবে এমন তো কোনো কথা নেই। জীবনের কিছু কিছু জিনিস বহু দূর থেকে সুন্দর হয়, তীব্র না হয় তেমনই থাকুক, ঠিক ওই আকাশের তারার মতো, যাদের আমি রোজ মন ভরে দেখব, কিন্তু চাইলেও ছুতে পারবো না। সালমা আঁচলে মুখ চেপে ধরলেন, চোখে জলে তার চটচটে চেহারা স্যাঁতসেঁতে প্রায়। এই মেয়েটার কপালে আল্লাহ কি একটুখানি সুখও লিখে রাখেননি? ছোট থেকে অনাদর, অবহেলা, খাবার খোটা, থাকার খোটা শুনে শুনে বড় হলো। একটা ভালো দামি জামা, একটু আলাদা ভালো কিচ্ছু দিতে পারেননি তিনি। প্রচন্ড শীত বিছানা রেখে মাটিতে শুতে হয়েছে। সেই মেয়ে তীব্রকে নিয়ে একটু ভালো থাকার স্বপ্ন দেখল যখন, সৃষ্টিকর্তা এমন করলেন কেন? কি চান উনি? সালমা আকাশ পথে চাইলেন, দৃষ্টিদয়ে হাজার প্রশ্ন, হাজার অভিযোগ। তারপর সবকিছু শান্ত। হুতুমের ডাকাডাকি কখন থেমে গেছে, ওরাও বুঝি পুষ্পিতার অন্তরের সুপ্ত আর্তনাদ শুনতে পেল। ঘুমন্ত মানুষগুলোর ভারী শ্বাস প্রশ্বাস ছাড়া নৈসর্গে আর ভিন্ন আওয়াজ নেই। দুই রমণীর খোলা আসমান মাথায় নিয়ে অশ্রুজল বিসর্জনের মুহূর্তে ছুটে এলো একজোড়া মশমশে জুতোর শব্দ। দেয়ালের আড়াল হতে সদর্পে ঝেঁটে এসে দাঁড়ালো এপাশে। উঠোনের মোহময় আলোয় লম্বাটে কারো ছায়ামূর্তিতে এসে থামলো ঠিক পুষ্পিতার পায়ের কাছে। ভেজা চোখ দুটো সেথায় পড়তেই তড়িৎ চোখে উঠালেন সালমা। কান্না থামলো সহসা, ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো, তুমি? পুষ্পিতা মাথা তুলল কৌতূহলে। এক পল সালমাকে দেখে সামনে চাইতেই চমকে উঠল পিনে।
সুঠাম দেহে চেনা সেই পুরুষ একদম মুখোমুখি তার। এই তো মাত্র হাত কয়েক দূরে। পুষ্পিতার বিস্ফোরিত চোখ বেরিয়ে আসে, দুপুরের মতোই শরীর জমে যায়। কিয়ৎক্ষণ স্তম্ভিত চেয়ে থেকে কম্পিত হাত বাড়িয়ে ক্রাশ দুটো ধরল সে। টালমাটাল দেহে দু হাতের ভর রেখে উঠে দাঁড়ালো কোনো রকম। তীব্র এগিয়ে এলো, এক পা দু পা। দূরত্ব যত কমে হৃৎপিণ্ডের বিকল ভাব তত বৃহৎ হয় পুষ্পিতার। বক্ষপিঞ্জরের ফাঁকে ফাঁকে দম ফেলার ফুরসত আটকে যায়। পিঠের হাড়ে কলকলে হিম ধারার মাঝে তীব্র খুব কাছে এসে দাঁড়ালো। তপ্ত শ্বাস বাড়ি খেলো পুষ্পিতার কপালের শক্ত শৈলের উপর। সালমা ঠায় দাঁড়িয়ে রইলেন, হতবাক তিনিও। তীব্র যে দুপুরে ওনার সামনে থেকে বেরিয়ে গেল, এখন আবার কি করে এলো তাহলে? তীব্রর চাউনিতেই শিথিলতা নেই, চিবুকে শক্ত পাহাড়। পুষ্পিতা যখন নিস্তব্ধতার দোলাচলে হা করে চেয়ে আচমকা ঠাস করে একটা চড় মারল সে। সালমা ভরকে গেলেন, হাত দিয়ে মুখ চেপে পিছিয়ে গেলেন এক পা। পুষ্পিতা হকচকালেও রানী উল্টে আনত মাথায় ঝরঝর করে কেঁদে ফেলল, যেন বহুদিনের গুমোট মেঘ ভেঙে বৃষ্টি নামলো কেমন। ত্রস্ত তার দুই বাহু চেপে ধরল তীব্র, ক্ষুদ্র শরীরটা ঝাঁকিয়ে বলল, নিজের মনে হলো আর দূরে চলে গেলি? একবারও আমার কথা ভাবলি না? আমার জীবন নিয়ে খেলার সাহস তোকে কে দিয়েছে? থামলো সে, জোরালো দম টেনে বলল, দুপুরেই আমার সন্দেহ হয়েছিল যখন নিজের দেয়া আংটি তোর আঙুলে দেখেছিলাম। যখন একবারও আমাকে দেখে তুই দাঁড়ালি না, সেই সন্দেহটাকে যাচাই করতেই আমি রয়ে গেছিলাম এখানে। তুই এইভাবে আমায় ঠকালি পুষ্পিতা, এইভাবে ঠকালি। শেষ দিকে কণ্ঠস্বর ধরে এলো ওর। পুষ্পিতা আস্তে করে হাত দুটো সরিয়ে দেয়, পেছন ঘুরে পড়ে। আপনি আবার কেন এলেন স্যার? আমি যে পঙ্গু। ত্রস্ত ওকে টেনে নিজের দিকে ফেরালো তীব্র। ওই অ্যাক্সিডেন্টে যদি আমার এই অবস্থা হতো তাহলে তুই কি করতি? এভাবেই আমাকে ফেলে চলে আসতি? সহসা ওর মুখ চেপে ধরল পুষ্পিতা, চোখে জলের বন্যা নিয়ে বলল, এমন কথা বলবেন না। সৃষ্টিকর্তার অশেষ রহমত যে আপনার কিছু হয়নি। তীব্র ওই কোমল হাত ঠোঁট হতে নামিয়ে আনলো, শক্ত বাঁধনে ধরে রাখলো মুঠোয়। নীরের স্বর নরম করে বলল, তাহলে তুমি কি করে ভাবলে ভীতু মেয়ে, এই সামান্য কারণে আমি তোমাকে ছেড়ে যাব? সালমার চোখ জলে ভরে যায়, বিমূঢ়তার ফাঁক গড়ে উকি দেয় অনেকখানি আশা। মনে হলো পুষ্পিতার কপালের সমস্ত দুর্ভোগ মিটে যাবে আজ। যাক, শুধু একবার মেয়েটার সুখের দৌড়ে পা রাখুক, তাহলে আর কিচ্ছু চাইবেন না সালমা, নিজের জন্যেও না। প্রৌঢ়া চোখ মুছলেন, দাঁড়ালেন না আর। সময়টা ওদের লিখে দিতেই দ্রুত ঢুকে গেলেন ঘরে। এত বছর পর আবার সেই পুরনো ডাক পুষ্পিতার খরায় ভরা অন্তপটে ঝড় তুলে দেয়। আনন্দেই বা ক্লেশে মেয়েটা ফের ফুপিয়ে উঠল। তার হাতে ধরা কেস দুটোকে তীব্রর অসহ্য লাগে, ঝট করে টেনে নিয়ে ছুঁড়ে ফেলল দূরে। পুষ্পিতা এক পায়ে টাল সামলাতে পারে না, ঢলে পড়তে নিলেই তীব্র আগলে নিল দুহাতে। পাখির ডানার ন্যায় ক্ষুদ্র শরীরটা শক্ত করে চেপে ধরল বুকে। জমাট কণ্ঠ বুঝে গেল কথা বলতে গিয়ে, আই এম সরি ভীতু মেয়ে, না জেনে তোমাকে কি না কি বলেছি। আই এম সরি। তারপর একটু সময় কাটে, তীব্র মুক্ত শ্বাস টানল। পুষ্পিতা মাথা রাখতেই এতকাল খা খা করা বুকটায় কি অপার শান্তি নেমেছে। কথার পিঠে পুষ্পিতার উত্তর এলো না। মনের আশ মিটিয়ে মেয়েটা হাউমাউ করে কাঁদছে। তীব্রর পিঠের শার্ট খামচে ধরে, গলা ভেসেছে জলে। তীব্রর বিলাতি নয়ন টলটলে, বুক থেকে পুষ্পিতার মুখ দূরে চোখ মুছে দিল, বলল, এত বছর ধরে নিজেও কষ্ট পেয়েছো, আমাকেও কষ্ট দিয়েছো, অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছো আমার, এই শেষ। তারপর চট করে ওকে করে তুলো সে, প্রতাপের স্বরে দৃঢ়তা নিয়ে বলল, তুমি আমার এই অন্ধকার জীবনের আলো ভীতু মেয়ে, আমার সন্ধ্যা প্রদীপ তুমি। তোমাকে আমি শেষ নিঃশ্বাস অবধি ছাড়ব না, তুমি ছাড়া পেতে চাইলেও না। নুহা শাড়ি পরেছে, লাল রঙের পাতলা জামদানি শাড়ি, সোনালি সুতোর ফাঁক গলে মেয়েটার মসৃণ পেট দেখা যায়। নুহার আরক্ত কপল লজ্জায় একশেষ এ নিয়ে। শাড়িটা আজকে নাহিদ এনে দিয়েছে। নুহা এমনিতেই শাড়ি পরে না, পছন্দও করে না, পরলে পায়ে বেঁধে উল্টে পরার ভয় থাকে। অথচ সেই নাহিদের সব ধ্যান জ্ঞান শাড়িতেই আটকে। ওদের বিয়ের আজ 2 দিন, কথা ছিল শুধু কাবিন হয়ে থাকবে, তারপর বর বউ যে যার মতো।
অথচ দুদিনে সব ঘটনা উল্টে গেল কেমন, যেমন পাল্টে গেছে দুই পরিবারের সিদ্ধান্ত। বর-বউ এমন পাশাপাশি বাসায় আলাদা রাখতেই তারা সকলেই নারাজ। সেজন্য আজ প্রথম আনুষ্ঠানিকভাবে এক ঘরে রাখা হচ্ছে ওদের। নুহারা গতকালকেই নতুন বাসায় উঠেছে। পুষ্পিতার ফ্ল্যাটে তালা ঝুলছে আপাতত। সময় সুযোগ বুঝেই চাবি মালিকের কাছে হস্তান্তর করা বাকি। তবে এবারের বাসা পাল্টানো বিশেষ ভোগান্তি হয়নি। একই বিল্ডিং এর 5 তলা খালি থাকায় তত্র শিফট হয়েছে ওরা। নাহিদ 4 তলায় থাকে। এখন কেবল দুজনেরই ওই 1 তলার দূরত্বটাও এখন বিছানায় ঘুচে যাওয়ার অপেক্ষা। নাহিদের বাবা মা এসেছেন, সাথে বড় ভাই ভাবি সবাই আছে। নুহা এখান থেকে গল্প আড্ডার আওয়াজ শুনতে পাচ্ছে। আজ মাও ভীষণ ব্যস্ত। নতুন জামাই নতুন কুটুম বাড়ি নিয়ে তার আহ্লাদের কোনো কমতি নেই। শাড়িটা নুহা একা একাই পরল, সাজলেও মন ভরে। কিন্তু যার জন্য এত কিছু সে কোথায়? কে একটা ফোন করলো তখন, আর অমনি ব্যস্ত ভাব করে বেরিয়ে গেছে, বলেও যায়নি কিছু। এদিকে যে উত্তেজনায় নুহার বুকটাও দুরু দুরু করছে। রাতের খাওয়া দাওয়া শেষে ওরা এক ঘরে শোবে, এক খাটে, এত কাছাকাছি। মেয়েটা যতবার সেসব ভাবতে যায়, ছোট্ট প্রাণী সে গলায় ঝুলে থাকে। নুহা আয়নায় দেখলো নিজেকে, ঘুরে ফিরে চোখ আটকালো সেই পেটের উপর। কি করবে এখন? এমন পেট বের করে ও নুহাদের সামনে, নাহিদের সামনে দাঁড়াবে কি করে? মেয়েটা দ্বিধাদ্বন্দ্বে ভুগলো। একটা কোনো বুদ্ধি আসছে না মাথায়। মাকেও তো ভেঙে চুরে বলতে পারবে না কিছু। ইস, আজ যদি পুষ্পিতারা থাকতো এখানে, ঠিক একটা বুদ্ধি দিতে পারত। এমন সাংসারিক বিষয় তো ওর পাণ্ডিত্যের শেষ নেই। নুহা দীর্ঘশ্বাস ফেলল। পুষ্পিতার কথা ভাবলে এটুকু ছাড়া আর ভালো কিছু আসে না। ফের আয়নায় চোখ দিতে খট করে শব্দ হলো দরজায়। ত্রস্ত পিছু ফিরল সে। নাহিদ ঢুকেছে। গতিবেগ অধীর, অশান্ত। দরজার সিটকিনি তুলতেই চোখ কপালে তুলল নুহা। তড়িঘড়ি করে পাতলা আঁচলটা টেনে পেঁচালো গায়ে। কণ্ঠ চেপে বলল, দরজা আটকালেন কেন? সবাই দেখলে কি ভাববে? নাহিদ ঠান্ডা কণ্ঠে চাইল। নুহার লজ্জার সাথে তার হাবভাবের এক বিস্তর তফাৎ। নরম ছেলেটা মুখ খুলল বেশ থমথমে গলায়। বিট্টু পুষ্পিতাকে খুঁজে পেয়েছে নুহা। নুহার নিভু চোখ চমকায়, বিস্ময়ে থমকায় এক চোট। মুখ ফুটে অস্পষ্ট বেরিয়ে আসে, কি? নাহিদের পরের প্রশ্ন ছুটে এলো সহসা। পুষ্পিতার ব্যাপারে তুমি সব জানতে, তাই না? নুহা এই প্রশ্ন আশা করেনি, প্রসঙ্গটাও না। তীব্র পুষ্পিতাকে খুঁজে পাবে এও যে ধারণার বাহিরে। এতক্ষণের লালচে কপল তার তমসার তোড়ে খুঁজে পাওয়া গেল না। বক্ষস্থলে হাতুড়ের ধ্রিম ধ্রিম শব্দ নিয়ে বলল, জানতাম মানে? নাহিদের অভিব্যক্তি শক্ত, তেমনই শক্ত তার কণ্ঠের গতি। পুষ্পিতার সাথে তোমার সত্যি যোগাযোগ আছে নাকি নেই? নুহা চটজলদি উত্তর দিতে পারল না। পুরন্ত ঠোঁট দুটো তীর তীর করে উঠল। ঝট করে মাথা নোয়ালো মেয়েটা, মেঝেতে চেয়ে বলল, নেই। কতবারই তো বললাম, বারবার এক কথা জানতে চাও কেন? নাহিদ চড়া কণ্ঠে বলল, উত্তরটা আমার দিকে তাকিয়ে দাও। নুহা ঢোকিল, চোখ তোলার সাহস তার নেই। অধৈর্য নাহিদ দুপা গিয়ে হাতটা চেপে ধরো ওর। নুহা তাকালো, চোখ গিয়ে পড়লো ঠিক স্বামীর নয়ন তারায়। নাহিদ বলল, এবার বলো নুহা, পুষ্পিতা কোথায় ছিল তুমি জানতে না? নির্মল মানুষের চোখ দেখেই মিথ্যে উড়কে দেওয়ার সাহস নুহার নেই। নাহিদের দৃঢ়তায় সবটা ভেঙে গেল আরো। থেমে থেমে বলল, জানতাম। তুরন্ত হাতটা ছেড়ে দিল নাহিদ। প্রকোপে এক পা পিছিয়ে গেল তরুণী। সে হতবাক আওড়ালো, সব জানতে, তাও লুকিয়ে রেখেছিলে নুহা? পুষ্পিতা কোথায় আছে, ওর সাথে কি হয়েছে, এসব জানা সত্ত্বেও এভাবে মিথ্যা বলে গিয়েছো তুমি? এত পাথর তুমি নুহা, এতটা? আর আমার বন্ধুটা যখন তোমার চোখের সামনে কাতরালো, কাঁদলো, হাহাকার করলো, তোমার মন গলেনি? কি করে পারলে বলো? এত স্বার্থপর হতে কি করে পারলে নুহা? এই নুহাকে তো আমি ভালোবাসিনি, এই নুহাকে তো আমি চিনি না। তুমি কি সত্যি আমার নুহা? নাহিদের কথা, চোখে মুখের ওই অবিশ্বাস, সব মিলিয়ে নুহার পায়ের জমিন থরথর করে উঠল। অসহায়ত্বের জাদা কলে ঝাপসা হলো সবকিছু। আচমকা ঝরঝর করে কেঁদে ফেলল মেয়েটা। শীর্ণ দেহ ভেঙে ধপ করে বসে পড়ো নিচে। বিশ্বাস করো নাহিদ, আমি এমন করতে চাইনি, একদম চাইনি।
বাধ্য হয়েছি আমি। পুষ্পিতার কান্না, ওর কথা, ওর অনুরোধে বাধ্য হয়েছিলাম সত্যিটা লুকোতে। কিন্তু কিন্তু যতবার তীব্র ভাইকে দেখেছি না, ততবার ইচ্ছে করতো ছুটে গিয়ে ওনাকে সবটা বলে দিই, জানিয়ে দিই যে পুষ্পিতার বিয়ে হয়নি, ও ভালো নেই আপনাকে ছাড়া। তোমরা যখন ওকে নিয়ে আজে বাজে কথা বলতে, অভিশাপ দিতে, সেসব আমার গায়ে কাটার মতো ফুটতো নাহিদ। সব জেনে শুনেও দাঁত চেপে সহ্য করে যেতাম, কিন্তু তাও আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না।